আসসালামু আলাইকুম। যশোর বোর্ড 2023 এইচএসসি সরল রেখার অঙ্ক। এবির সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডন বিন্দু নির্ণয় করো। আচ্ছা দেখি এখন এবি সরল রেখাটা কই। এ তো দেখা যাচ্ছে এ তো বি। সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডন বলতে আমরা কি বুঝি? এই তো নিচে চিত্রে দেখা যাচ্ছে এটাকে ত্রিখণ্ডন। এবিকে ত্রিখণ্ডন করতে হলে এক খণ্ড, দুই খণ্ড, তিন খণ্ড ত্রিখণ্ডন করতে হবে। মানে এ পি আমরা ধরে নিছি পি, এটা ধরে নিছি কিউ, আর বি তো ছিলই। তাহলে এইটাই হচ্ছে সেই ত্রিখণ্ডন বিন্দু। নির্ণয় করো। এখন এই বিন্দুটাকে নির্ণয় করতে হবে। এইখানে হচ্ছে এ বি সরলরেখাটি এক্স অক্ষকে, এই তো এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষকে এই বিন্দুতে, এবং বি হচ্ছে ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করে। এর পরের অংশটা একটু দেখি। ধরি পি ও কিউ বিন্দু দ্বয় এবি রেখার ত্রিখণ্ডন বিন্দু। এবার পি বিন্দু আর রেখাংশকে এত অনুপাতে বিভক্ত করে। 1:2, মানে একটু মিলাই, 1:2, এ তো 1/1, 2, 1/, তাহলে 1/, পি বিন্দু যেহেতু 1/, আর 2/, 1:2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা যে একটা সূত্র পড়েছিলাম, এত অন্তর্বিভক্তিকরণের সূত্র মনে আছে কি না? আমরা আরেকবার সূত্রটি দেখে নেই, বইয়ে চলে যাই। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে এই তো অন্তর্বিভক্তি M1 M2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে অন্তর্বিভক্ত, আর ওখানে M1 M2 এর জায়গায় আছে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে M1 x2 প্লাস M2 x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, আবার M1 y2 প্লাস M2 y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে এই সূত্রকে অ্যাপ্লাই করলে আমরা এখানে পাবো, এই তো এটা হচ্ছে M1 x2 কোথায়? এই তো x2, x1 x2, এইটাকে b কে ধরা হয়েছে x2, এটা x1, এই তো এ আগে বি পরে। এইভাবে মান বসানোর পরে এইটা পাবো। কিউ বিন্দু এ বিকে 2:1 অনুপাতে বিপরীতটা হবে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আবার সূত্র বসার পরে ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেটর দিয়ে বসিয়ে দিবে, তারপরে অ্যান্সার চলে আসবে। তাহলে নির্ণয় ত্রিখণ্ডন বিন্দুদ্বয় এত। এবার চলে যাব খ নম্বরে কি বলা হয়েছে একটু যদি আমরা দেখি। 7, 9 বিন্দুগামী এবং এ বি এক্স হচ্ছে 7, 9 হচ্ছে ওয়াই এর মান। বিন্দুগামী এবং এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এইরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। যখনই বলা হয়েছিল, যখনই কোণ আসবে, এরকম কোণ উল্লেখ করে দিবে, তখন একটা সূত্র আসবে। সেই সূত্রটি মনে আছে কিনা জানি না, বই থেকে একবার দেখে নিই। এই তো এই সূত্র, ট্যান ইনভার্স এই পাশে চলে আসবে। ট্যান ইনভার্স M1 মাইনাস M2 ডিভাইডেড বাই A1 প্লাস M1 M2। দেখে নেই একবার প্র্যাকটিক্যালি আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পেরেছি কিনা, অ্যান্সারের মধ্যে সূত্রটি আছে কিনা। এই তো সূত্র, ট্যান, তারপরে যে কোণ দেওয়া আছে সেইটা M1 মাইনাস M2, এখানে নিশ্চয়ই মাইনাস ছিল, এই তো মাইনাস ছিল, তাই মাইনাসে প্লাস হয়ে গেছে 1 মাইনাস M1 M2 ইনটু আকারে 1 নিচে প্লাস ছিল এই মাইনাসের কারণে। এখন চলে যাই আমরা উত্তরে বিশ্লেষণে। এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এবি রেখার সমীকরণ প্রথমে নির্ণয় করতে হবে, কেননা আমাদের ঢাল বের করতে হবে। এটার ঢাল আর এটার ঢাল কম্বিনেশন করেই তো এই সূত্রটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো।
তাহলে একটা জিনিস ক্লিয়ার যে এই কোন রিলেটেড যখন থাকবে তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করতে হলে M1 M2 নিয়ে আসতে হবে। তাহলে আমরা এই সমীকরণটায় বসাই x মাইনাস x1 মাইনাস x2 ইজ ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটাকে সরল রেখা আকারে কম্বিনেশন করে আমরা M1 পাবো, 1 নম্বর সমীকরণ পাবো। তারপর সেইটা থেকে ঢাল নির্ণয় করব। তারপরে এটা প্রশ্নে দেওয়া ছিল এই বিন্দুটাকে দিয়ে আবার একটা সমীকরণ করব। কোন সমীকরণ করব? এই তো সূত্র, এই সূত্র। একটি রেখা বিন্দুগামী মানে এত বিন্দুগামী, মানে x1 ওখানে যেহেতু বিন্দুটা দিয়েই দিছে, x এর মান দিয়ে দিছে, y এর মান দিয়ে দিছে, তাহলে সেই বিন্দু আকারে আমাদের এই সমীকরণটা এভাবে নির্ণয় করতে হবে। y মাইনাস y1 ইজ ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। তাহলে এটাকে যদি আমরা এখন কম্বিনেশন করে এটাকে যদি আমরা এখন সরল রেখায় পরিণত করি, তাহলে y মাইনাস y1, এই তো y1 ইজ ইকুয়াল m ইন্টু x মাইনাস x1 7। তাহলে এইটা থেকে ঢাল বের হচ্ছে m, যেহেতু মান দেওয়া নেই তাহলে m। তাহলে যেহেতু 2 নম্বর এবং 1 নম্বর 45 ডিগ্রি, এটাকে এখন এই সূত্রে বসবে, এই সূত্রে অবশ্যই বসবে, কেননা এত হিন্টসে দেখানো হয়েছে এখানে এই রিলেটেড আছে। তাহলে প্লাস ধরে একবার এইটা ক্যালকুলেটরের মাধ্যমে করে এটা প্লাস মান মাইনাস মান বের করব। ঠিক করার পরই m এর যে মান আসবে এটা 2 নম্বর সমীকরণে বসাতে হবে। m ইজ ইকুয়াল একবার প্লাস মান একবার মাইনাস মান, তারপরে যেইটা আসবে ঠিক সেইটাই হবে আমাদের নির্ণয় সেই সমীকরণটি। চলে যাই এবার গ নম্বরে কী ছিল প্রশ্নটা যদি একবার আমরা পড়ি। ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ডি বিন্দু কোথায় আছে? এর মধ্যে ডি বিন্দু, এই তো ডি বিন্দু। এ বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু অবশ্যই বর্ধিতাংশের উপর, এ বি বর্ধিতাংশের উপর আছে ডি বিন্দু। তাহলে দেখি ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। অ্যান্সারে চলে যাই। খ থেকে প্রাপ্ত এ বি রেখার সমীকরণ, এই সমীকরণটা পেয়েছি আমরা খ থেকে, মনে আছে কি না? এই তো এই সমীকরণটি আমরা পেয়েছি 9 10 সূত্র অ্যাপ্লাই করে এই সমীকরণটি পেয়েছি। এই সমীকরণটি স্ক্রিনশট দিয়ে রেখে তোমরা এই ক্যালকুলেশনগুলো পরে নিজেরা করতে পারবে। এবি রেখার সমীকরণ 1 নম্বর, এবি রেখার ঢালও পেয়েছি খ থেকে। ডি বিন্দু এবি রেখার বর্ধিতাংশের উপর অবস্থিত হলে এবি রেখার সমীকরণ ও ঢাল এডি রেখার সমীকরণ ও ঢাল একই হবে। অতএব এডি রেখার ওপর সিডি রেখা লম্ব বলে সিডি রেখার ঢাল ইজ ইকুয়াল এত। এখন বর্ধিতাংশ কি বলেছে এখানে? এ বি, এই তো বর্ধিতাংশের উপরে ডি অবস্থিত। পরের পেজে অ্যান্সারে আমরা চলে যাই। এখন এই তো এত বিন্দু দেওয়া ছিল, এত বিন্দুগামী এবং এত ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ, আবার ওই সূত্র অ্যাপ্লাই করে মান বের করা হয়েছে। এরপরে 1 নম্বর ও 2 নম্বরকে রেখার ছেদ বিন্দু হবে ডি বিন্দুর স্থানাঙ্ক। 1 নম্বরকে 7 দ্বারা, মানে এটা আমরা 5 6 এর ম্যাথ, এই ম্যাথটাকে মিলানোর জন্য 1 নম্বরকে 7 দ্বারা এবং 2 নম্বরকে এই নিয়মের নামটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 7 নম্বর এবং 5 নম্বরকে গুণ করে যোগ করি, তারপরে যে মানটা বের হবে ওইটা হবে এক্স এর মান সমীকরণে বসিয়ে পাই ওয়াই এর মান। এই ক্যালকুলেশনগুলো এখন আমাদের দেখানোর বয়স নয়, কারণ এটা আমরা নিজেরাই করে নিতে পারবো প্রত্যেকে। ছেদ বিন্দুর স্থানাঙ্ক এত, আর এই ক্যালকুলেশনগুলো হচ্ছে 6 7 এর ক্যালকুলেশন, এগুলো আমরা সবাই নিজেরাই করে নিতে পারবো। আল্লাহ হাফেজ।